আমরা এতদিন কিছু বলি নাই, কারণ নতুন সরকার তাদেরকে আমরা সময় দিতে চেয়েছি, কিন্তু যখন সংসদ অধিবেশন হয়েছে তখনও কিন্তু হার নিয়ে কথা উঠেছে, আমরা কথা বলেছি। এবং সরকার শুধু অন্তর্বর্তী সরকারের উপরে দায় চাপিয়ে নিজেদের হাত পরিষ্কার করতে চায়, নিজেদের কোনো দায়িত্ব নিতে চায় না। কিন্তু হামের এই দায়িত্ব, হাম সংকটের এই দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। সরকারের উচিত ইমিডিয়েটলি মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা এবং কয়েকটি হাসপাতালকে বিশেষায়িত ঘোষণা করা শুধুমাত্র হামের চিকিৎসার জন্য। ইমিডিয়েটলি পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত এবং সরকারের উচিত যারা শিশুরা যারা নিহত হচ্ছে বা যাদের চিকিৎসা প্রয়োজন সেই সকল পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং আর্থিকভাবে সহায়তা করা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আপনারা গণভোটে অংশ নিয়েছেন না? আমরা সবাই গণভোটে কি ভোট দিয়েছিলাম? আমরা সবাই হা ভোট দিয়েছিলাম। সংস্কারের পক্ষে পুরো বাংলাদেশের জনগণ, পুরো জুলাই গণ অভ্যুত্থানের তরুণ প্রজন্ম হায়ের পক্ষে অবস্থান দিয়েছিল। আমরা জুলাই গণ অভ্যুত্থানে নেমেছিলাম সংস্কারের পক্ষে এবং নির্বাচনে আমরা পুনরায় জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছিল। কিন্তু সেই সংস্কারের সাথে জনগণের সাথে বর্তমান সরকার বেইমানি করেছে, বর্তমান সরকার প্রতারণা করেছে এবং গণভোটকে তারা অস্বীকার করেছে, গুরুত্বপূর্ণ সকল অধ্যাদেশকে তারা বাতিল করে দিয়েছে। আমরা দেখছি সংস্কারের এই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে সরিয়ে দিয়েছে এবং যুবকদের জন্য এই সরকার নির্বাচনের আগে যে সকল কমিটমেন্ট তৈরি করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনো প্রতিশ্রুতি এখন পর্যন্ত পালন করতে সক্ষম হয় নাই বর্তমান সরকার। আমরা 1 কোটি কর্মসংস্থানের কিছুই এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু তারা বলেছিল যে কয়েক মাসের মধ্যে তারা 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে এবং এটা কিন্তু আমরা তাদের কাছে এই জবাবদিহিতা চাবো যে বর্তমান তরুণ প্রজন্ম যারা কর্মসংস্থানের দাবিতেই জুলাই গণ অভ্যুত্থানের মাঠে নেমেছিল, তাদের সেই কর্মসংস্থানের দাবি সেটা সরকার কতটুকু নিশ্চিত করছে, আগামী বাজেটে সরকার সেটা কতটুকু তার প্রতিফলন ঘটাতে পারছে। প্রিয় উপস্থিতি, আজকে ঐতিহাসিক ফারাক্কা দিবস। আজকের এই দিনে মজলুম জননেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চ সংগঠিত হয়েছিল। আজকে আমরা স্মরণ করছি মাওলানা ভাসানী এবং সেই ঐতিহাসিক ফারাক্কা দিবসের স্পিরিটকে। বাংলাদেশের যে নদীগুলো রয়েছে, ভারত প্রায় সবগুলো নদীতে, অভিন্ন নদীতে বাঁধ বসিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্সা, নদীর পানির যে অধিকার আমাদের আছে, সেই অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে স্বাধীনতার পর থেকে। আমরা গঙ্গা চুক্তি হয়েছে, গঙ্গা পানিবণ্টন চুক্তি হয়েছে, এই চুক্তি এই বছর শেষ হবে। আমরা এবার নতুন চুক্তির মাধ্যমে আমরা পানির অধিকার নিশ্চিত চাই এবং বর্তমান সরকার আমরা দেখতে চাই তারা কতটুকু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পানির ন্যায্য অধিকার তারা নিশ্চিত করতে সক্ষম হয়, নাকি পুনরায় আওয়ামী লীগের মতো তারা একটি নতজানু পররাষ্ট্রনীতি করে নতজানু চুক্তি করবে। আমরা সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম একটি সীমান্ত, যেটাকে রক্তাক্ত সীমান্ত বলা হয়। হাজারের উপরে মানুষকে হত্যা করা হয়েছে এই সীমান্তে গুলি করে, বাংলাদেশি নাগরিককে। মাওলানা ভাসানী ফারাক্কার বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। যদি প্রয়োজন হয় আমরা সীমান্ত লং মার্চ ঘোষণা করব। বাংলাদেশের সীমান্তকে আমরা সুরক্ষা করব, বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা নিশ্চিত করব, বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা সুরক্ষা করব। আমরা বর্তমান সরকার কোথায় মাথা বন্ধক দিয়ে সরকারে বসেছে আমরা এখন এটা স্পষ্ট নয়। আমরা বাংলাদেশকে কোনো পরশক্তির প্লেগ্রাউন্ড হিসেবে দেখতে চাই না। বাংলাদেশের তার সার্বভৌমত্ব এবং তার পররাষ্ট্রনীতি তার বাংলাদেশের জনগণের পক্ষেই তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি, আমরা সেটাই জনগণ চায় বলে বিশ্বাস করি। আমরা দেখছি যে সরকার কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি জ্বালানি চুক্তি করেছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে, যেই চুক্তি নিয়ে সংসদে কোনো ধরনের কথা বলার সুযোগ ছিল না, কারণ গণভোট এবং অধ্যাদেশগুলো নিয়ে আমরা কথা বলার সুযোগ পাইনি। এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ চুক্তি করতে হলে অবশ্যই সংসদে কথা বলতে হবে। সরকারি দল বিরোধী দল মিলে আলাপ আলোচনা করে এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে হবে এবং এই চুক্তিগুলো অসম চুক্তি হয়েছে কিনা, বাংলাদেশের স্বার্থ কতটুকু সুরক্ষা হয়েছে, এটা বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। এক দল আগে ভারতের মুখাপাখি ছিল, এখন নতুন সরকার অন্য কোনো পরশক্তির মুখাপাখি হয়ে দেশ পরিচালনা করবে, এইটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না। প্রিয় উপস্থিতি, আমরা বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে চেয়েছিলাম। এই নির্বাচনে অনেক কারচুপি হয়েছে, অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে। সবকিছু এক পাশে সরিয়ে আমরা সরকারকে দেশের সাথে, আমরা সরকারের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করতে চেয়েছিলাম। গতানুগতিক বিরোধী দলের মতো বিরোধিতার রাজনীতি আমরা করতে চাইনি। কিন্তু আমরা দেখেছি সরকার প্রথম থেকেই
এই জাতীয় সংসদকে ব্যর্থ পরিণত করেছে। কারণ এই জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদে পরিণত হওয়ার কথা ছিল। এবং আমরা দেখছি বর্তমান প্রধানমন্ত্রী আমরা জানি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে যতটাই সফল, তার সন্তান জনাব তারেক রহমান ততটাই ব্যর্থ হতে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। পিতার গুণ সবসময় পুত্রের কাছে কিন্তু আসে না। ফলে বুঝতে হবে যে জনগণের ম্যান্ডেট লাগবে, জনগণের পক্ষে আপনাকে কথা বলতে হবে। শুধুমাত্র পিআর স্ট্র্যাটেজি করে দেশ চালানো যায় না। শুধুমাত্র পিআর ক্যাম্পেইন করে আপনি রাস্তায় একলা একলা হেঁটে চলবেন, আপনি কৃষককে ডেকে এনে আপনার পাশে বসাবেন, অন্যদিকে কৃষকের ধানের মূল্য ন্যায্য মূল্য আপনি নিশ্চিত করবেন না। এইভাবে একটা দেশ রাষ্ট্র চলতে পারে না। জনগণের সাথে তামাশা করবেন না। যদি দেশ পরিচালনা করতে হয়, জনগণের সাথে যে কমিটমেন্ট করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে যে কমিটমেন্ট করা হয়েছে, জুলাই সনদে যে কমিটমেন্ট করা হয়েছে, অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করুন। কোন পরাশক্তির লেজ ধরে আপনি বাংলাদেশের রাষ্ট্র সরকার পরিচালনা করতে পারবেন না। দেশ পরিচালনা করতে হলে রাজনৈতিকভাবে পরিচালনা করুন। আর যদি পিআর করতে চান, পিআর স্ট্র্যাটেজিস্ট হইতে চান, তাহলে নাটক করুন, সিনেমায় যান, থিয়েটারে যান। বাংলাদেশ সরকার পরিচালনা করার কোনো প্রয়োজন নাই আপনার। বাংলাদেশের জনগণ এগুলো সবকিছুই বুঝে, বাংলাদেশের তরুণরা এগুলো বুঝে। দেশের মানুষের সাথে এক ধরনের তামাশা হচ্ছে, নানান ধরনের নাটক তৈরি করা হচ্ছে। আপনি আপনার দলের ক্যাশিয়ারদেরকে মন্ত্রণালয়ে নিয়ে গিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, ঋণ খেলাপিদের সংসদে নিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, একজন সোয়েটার ব্যবসায়ীকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন। আর আপনি বাংলাদেশের মানুষের সাথে নাটক করেন, বাংলাদেশের কাছে আপনি জনপ্রতিনিধি নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান। আপনার এই ভণ্ডামি কিন্তু বাংলাদেশের মানুষ হারে হারে বুঝে। ফলে আমরা রাজপথ গরম করতে চাই না, কিন্তু রাজপথে আমরা যদি এবার যাই, আমরা কিন্তু কোনো বিনা অর্জনে ফেরত আসবো না। সরকার, অন্তর্বর্তী সরকারের সময় বারবার বলেছে রাজনৈতিক সরকার হলে দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক হবে। আইন শৃঙ্খলা পরিবেশ কতটুকু ঠিক হয়েছে আপনারাই বলুন। আমাদের বোনেরা, মা বোনেরা কি নিরাপত্তা পাচ্ছে? মা বোনেদেরকে ধর্ষণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে, তারা ফিজিং এর শিকার হচ্ছে। চুরি, ছিনতাই সবকিছু অন্তর্বর্তী সরকারের থেকে কয়েক গুণে এই বর্তমান সরকারের সময় গত 2 মাসে বৃদ্ধি পেয়েছে। এবং মাদক থেকে শুরু করে সবকিছু বৃদ্ধি পেয়েছে, যার সাথে এই বর্তমান সরকারের দলীয় নেতাকর্মীরা সংশ্লিষ্ট রয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বসে বসে সংবিধানের কথা বলে যাচ্ছেন, আইন কানুন আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। ফলে বলবো, যার যেই মন্ত্রণালয় আপনারা নিয়েছেন, আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করুন। দায়িত্ব পালন করতে না পারলে আপনারা দায়িত্ব ছেড়ে দিন। আপনারা অন্তর্বর্তী কোনো নির্বাচন যাতে বাংলাদেশের প্রয়োজন হবে কিনা, এটা কিন্তু আপনাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে এই বর্তমান সরকারের। ফলে আমি আবারও বলবো, আমাদের আইন শৃঙ্খলা পরিবেশ খুবই নাজুক এবং মবের বিরুদ্ধে এই বর্তমান সরকারের কত বড় বড় কথা আমরা শুনছি। অথচ সেদিনও একটা বাজারে, মিরপুরে একটা বাজারে হামলার চেষ্টা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কোথায় এই বিষয়ে? বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলেছেন, আন্তর্জাতিক জায়গায় আপনারা বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় বাজার হামলা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। তাহলে আপনার সরকারের সময়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কি করেছে? বাজারে আবার নতুন করে হামলা হচ্ছে এবং তার যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরনের গ্রেফতার বা বিচারের আওতায় আনা হচ্ছে না? ফলে আমরা বলবো যে আপনারা বাংলাদেশকে যদি স্টেবিলিটি চান, তাহলে বাংলাদেশের ঋণ খেলাপি যারা আছে তাদেরকে ঋণ পরিশোধ করতে বলুন। আপনাদের ক্যাশিয়ার যাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন তাদেরকে মন্ত্রিত্বকে সরিয়ে, আমরা বিশ্বাস করি আপনাদের দলে এখনো কিছু ভালো লোক আছে, এখনো কিছু খালেদা জিয়া, জিয়াউর রহমানের অনুসারী আছে, সৎ ব্যক্তি আছে, তাদেরকে মন্ত্রণালয় দিন। আর যদি সেটাও ব্যর্থ হন, তাহলে আমাদেরকে বলুন, আমরা সাজেশন দেই, আপনারা তাদেরকে নিয়ে দেশটা পরিচালনা করুন। কিন্তু বাংলাদেশের জনগণের কোনো ভোগান্তি আমরা চাই না, দেশটাকে অন্য কোনো পরাশক্তির কাছে বন্ধক দিতেও আমরা চাই না। এবং দেশের স্বাস্থ্য খাতের সংস্কার করুন। আপনারা তো নতুন স্বাস্থ্যমন্ত্রী দিয়েছেন, তো সে সংসদে কি কি কথা বলছে এটা তো বাংলাদেশের জনগণ শুনেছে। আর যদি অন্তর্বর্তী সরকারের কোনো অব্যবস্থাপনার দায়ী থাকে এই হাবের সংকটের জন্য, তাদেরকে কঠোর থেকে কঠোর বিচারের আওতায় আনুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। কিন্তু এর ঘাড়ে ওর ঘাড়ে দায় চাপিয়ে, দোষ চাপিয়ে আপনারা জ্বালানি সংকটের জন্য এর উপর দোষটা পাবেন, আপনারা হাবের সংকটের জন্য এর উপর দোষটা পাবেন, তাহলে আপনাদেরকে কেন সরকারে বসিয়েছে জনগণ? ফলে প্রিয় বন্ধুগণ, জাতীয় যুব শক্তির আমি মনে করি প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। আমি মনে করি জাতীয় যুব শক্তির আর কোনো প্রোগ্রাম ইনডোরে হওয়া উচিত নয়। জাতীয় যুব শক্তির স্থান হচ্ছে রাজপথ। এরপরে যে কোনো প্রোগ্রাম, যে কোনো কর্মসূচি হবে রাজপথে। আপনারা সীমান্ত লং মার্চের প্রস্তুতি নিন। আমরা আমাদের পানির ন্যায্য বিশ্বাস, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্বের জন্য আমরা সীমান্ত লং মার্চ করব। কারণ আমরা দেখছি ভূ রাজনৈতিক ভাবে হিন্দুত্ববাদের উত্থান ঘটেছে এবং বাংলাদেশকে তারা পুশিং করছে, বাংলাদেশে তাদের বিভিন্ন নাগরিককে, এবং বাংলাদেশকে নিয়ে তারা যে ধরনের পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছে, এই সরকারের পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সম্ভব না। এটা শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের সরকার না, এটা তারেক রহমানেরই সরকার। ফলে তার উপরে আসলে আমাদের আস্থা রাখার কোনো কারণ নাই। ফলে জাতীয় যুব শক্তি সারা দেশে 1 বছরের সংগঠন গুছিয়েছে।
আমরা এখন মনে করি আগামী যে সময়টা, সেই সময়টা রাজনীতির সময়। এবং আরেকটা বিষয় করে আমি শেষ করবো, এই যে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা মাথা তারা দিয়ে উঠছে কোন সাহসে, কে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে? ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল করেছে তারা, সেখানকার এসপি কি করছে? আমরা কিন্তু এবার প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করাবো, সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবো। আমাদের একজন জুলাই যোদ্ধা কারিনা কায়সার, তিনি মারা গিয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাই গণ অভ্যুত্থানে তার মতো অসংখ্য নারী এই ঢাকার রাজপথে, সারা বাংলাদেশের রাজপথে নেমে এসেছিলেন বাংলাদেশের জনগণের পক্ষে। আজকে যারা তার মৃত্যুতে উল্লাস করছে, তাদের প্রতিও আমরা ইনসাফ করবো, কারণ ওসমান হাদি আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছে। কিন্তু এই বুনো উল্লাস কিন্তু আমরা মনে রাখছি এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সারা দেশে এবং অনলাইনে। এই যে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, এটা সরকারের জায়গা থেকে যদি গ্রিন সিগন্যাল না থাকে তাহলে এটা সম্ভব নয়। আমরা জানি না ভারতের সাথে এই সমঝোতা করে এই সরকার ক্ষমতায় এসেছে কিনা। যদি সেই ধরনের কোনো পরিকল্পনা থাকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া, তাহলে এই সরকারের পরিণতি ভয়াবহ হবে। আমরা বলবো আপনারা ন্যায় বিচারের পথে যান, আইনের পথে যান। আপনারা বিচারের আওতায় আনুন এবং নিষিদ্ধ সংগঠন, এই যে বিভিন্ন মিডিয়া নিষিদ্ধ সংগঠন কৃষকের ধান কেটে দেয়, সেটা আপনারা প্রচার করছেন। কৃষকের ন্যায্য মূল্য যারা দেয় নাই, কৃষকের সারের যারা লুটপাট করছে, যাদের দলীয় কর্মীরা বাংলাদেশের ব্যাংকের টাকা যারা লোপাট করেছে, তাদের পক্ষে যাদের এখন দরদ উঠলে উঠছে, আর যে সকল মিডিয়া সেগুলো প্রচার করছে, বাংলাদেশের জনগণ কিন্তু সে সকল মিডিয়াকেও দেখছে। মিডিয়ায় পতিত আওয়ামী ফ্যাসিস্ট কারা অনুপ্রবেশ করছে, এটা কিন্তু আমরা খুব ভালোভাবেই নজর রাখছি। তো প্রিয় বন্ধুগণ, আমি আর কথা বাড়াবো না। আমার আরেকটা প্রোগ্রাম থাকে, আমাকে আজকে পুরো প্রোগ্রামে আমি আপনাদের থাকতে পারছি না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। এবং জাতীয় যুবশক্তি আমি আবারও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভ্যানগার্ড হিসেবে, শুধু এনসিপির না, বাংলাদেশের তরুণ প্রজন্মের ভ্যানগার্ড হিসেবে জাতীয় যুবশক্তি এগিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব ইনকিলাব। কিংবা সমানের স্মারক